হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহনেওয়াজ আরিফিন। আমি আজকে হারুকি মুরাকামির সেই বইটা নিয়ে কথা বলতে আসিনি যেটার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। রাদার আমি আজকে আলভি আহমেদ সংকলিত এবং অনূদিত হারুকি মুরাকামির 8টা গল্পের একটা বিশেষ গল্প যেটা আমাকে বেশি স্পর্শ করছে সেটা নিয়ে কথা বলতে আসছি, ম্যান ইটিং ক্যাটস। ওই সংকলনটি আপনারা বাতিঘর থেকে প্রকাশিত কনফেশনস অফ শিনাগাওয়া মানকি শিরোনামে পাবেন, আলভি আহমেদ অনূদিত। তো আসেন আমরা মূল আলাপে ঢুকে পড়ি। গল্পটা শুরুই হয় 70 বছর বয়স্কা একজন মহিলার খবরের নিউজ হওয়া থেকে শুরু করে তিনি একটা অ্যাপার্টমেন্টে আটকা পড়েন, মানে ওখানেই তার মৃত্যু হয় এবং সেই সময় তার সঙ্গী ছিল মাত্র 3টা বিড়াল। মহিলার মৃত্যুর পরে ফ্রিজে রাখা খাবারগুলো আসলে বিড়ালগুলোকে কোনো হেল্প করতে পারেনি। হারুকি মুরাকামি নিজেই হচ্ছে যে বিবর্তনবাদকে স্যাটায়ার করতেছেন, এই বলে যে বিবর্তনবাদ ওই রকম পর্যায়ে পৌঁছায় নেই যে বিড়ালগুলো নিজেই ফ্রিজ থেকে খাবারগুলো বের করে খাবে। কিন্তু এই যে একটা মহিলার আটকে পড়া, একটা অ্যাপার্টমেন্টে আটকে পড়া, তিনি কিন্তু এই যে মানুষের নিঃসঙ্গ থাকাকেই যেন দায়ী করছেন, মানে সমাজকেই যেন দোষারোপ করছেন। একজন মানুষ হচ্ছে যাকে তার ছেলে মেয়েরা এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে ছেড়ে গিয়েছে বা সে হয়তো কখনোই বিয়ে করেনি, ওই যে পাশ্চাত্য যে সংস্কৃতি যে লিভ টুগেদার করা, সে জীবন একা একা কাটানো, রাষ্ট্রই আমার দেখভাল করবে, আলটিমেটলি তো আসলে রাষ্ট্র দেখভাল করতে পারে না। ফলে নিঃসঙ্গ মানুষ অবশ্যই অসহায়, যে কারণে বিয়ে শাদীর বা পরিবার প্রথা, পরিবার নামে যে সংগঠন সেটা গঠনের যে জরুরত, যে এসেন্স, সেটা যারা বুঝতে ব্যর্থ হয় তাদের পরিণতি কিন্তু এইরকমই হয়। ম্যান ইটিং ক্যাটসে ওই 70 বছর বয়স্ক মহিলার যেমনটা হয়েছে। বিড়ালগুলোর মনিবেরি মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া দিয়ে তিনি যে একটা চরম একটা রূপকের ব্যবহার করেছেন, এটা বোধহয় একটু জরুরিও ছিল। এবং হারুকি মুরাকামি ছাড়া এত নিখুঁত বর্ণনায় এমনভাবে তুলে ধরা আসলে খুব কম লেখকের পক্ষেই সম্ভব। বিকজ হারুকি মুরাকামি ইজ ওয়ান অফ দেম, যারা হারুকি মুরাকামি, ওরহান পামুক বা মো ইয়ান হচ্ছেন সেই টাইপের রাইটার যারা নিজ মাতৃভাষায় লিখেও হচ্ছে সারা বিশ্বের লেখক হয়ে উঠেছেন, মানে ইউনিভার্সাল হয়ে উঠেছেন। ভালোবাসা এমন একটা জিনিস যে জীবনের যে কোনো সময়ে এটা চলে আসতে পারে, অনুভূত হতে পারে, এবং এর জন্য মানুষ যে আসলে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে বা এটা যে একটা বাঁধ ভাঙা জোয়ারের মতো, এর জন্য আমরা দেখতে পাই যে এই প্রধান দুই ক্যারেক্টার তারা নিজেদের ফ্যামিলিকে, নিজেদের ফ্যামিলির পিছুটান ছেড়ে, হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা কাচ্চার পিছুটান মায়া ছেড়ে তারা গ্রিসের এক দ্বীপে বসবাসের উদ্দেশ্যে রওনা দেয় এবং একসময় এখানে চলেও যায় তাদের জমানো টাকাগুলো নিয়ে। এবং ওরা যে ফিলোসফিতে বিশ্বাস করে সেটা হচ্ছে যে তোমার প্রতি যখন আমার ভালোবাসা নাই তখন তোমার সাথে আমার থাকার কোনো র্যাশনালিটি নাই। যদি ভালোবাসা না থাকা সত্ত্বেও একসঙ্গে বসবাস করা হয়, বরং সেটাকেই তারা একটা চিট করা বলে মনে করে, একটা প্রতারণা বলে মনে করে। সমুদ্রের বিশুদ্ধ বাতাস আর হাঁটাহাঁটি দুয়ে মিলে আমাদের স্বাস্থ্য বেশ তরতাজা হয়ে উঠলো। জীবনটা ছিল শান্ত, শেষ ট্রেনে বাড়ি ফেরার তাড়া নেই। বউয়ের কাছে দেরি হবার মিথ্যা অজুহাত দেবার কোনো দরকার ছিল না। কিন্তু হারুকি মুরাকামির এই প্রধান দুই ক্যারেক্টার জাপানিজ অফকোর্স, এবং তারা কিন্তু জাপানিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কখনোই তাদের মেধাকে অকেজো ফেলে রাখে না। অর্থাৎ দূর দ্বীপে গেলেও, জমানো বহুত টাকা পয়সা নিয়ে গেলেও তারা হচ্ছে যে দেখা গেছে যে ওই ছেলে ক্যারেক্টারটা তার যে একটা ইনেট প্রতিভা আছে, যে সুন্দর সে ছবি আঁকতে পারে, ওখানে আসা ট্যুরিস্টদের সে সবসময় ছবি স্কেচ আঁকতে শুরু করে, বা ওই মেয়েটাও বা তারা দুজনে মিলে মাছ ধরতে শুরু করে। মানে আমার জমানো টাকা থাক বা যাইটা, আমি যত রিল্যাক্সে থাকি আমি অবশ্যই প্রোডাক্টিভ কিছু না কিছু করব, মানে সো দ্যাট আমি হচ্ছে অন্য কারোর জন্য হচ্ছে কন্ট্রিবিউট করতে পারি এবং আমার ফিউচারটাকে আরও সিকিউর করতে পারি। এবং এখানে কিন্তু জাপানিদের যে একটা দারুণ দেশপ্রেম বোধ আছে এবং তারা কিন্তু দারুণ রকমের রাজতন্ত্রপন্থী, এটাও আমরা লক্ষ্য করে থাকবো। তো দেখা গেছে যে একটা সময় গ্রিসের মুদ্রার বিপরীতে তাদের যখন জাপানি ইয়েন শক্তিশালী হয়ে উঠছিল, এটা কিন্তু সেই সময়ের গল্প। তো যখন গ্রিসের মুদ্রার বিপরীতে ইয়েন শক্তিশালী হয়ে উঠছিল তখন দেখা যায় যে ওই দুই ক্যারেক্টার তারা বেশ খুশি
হয়ে উঠছে। সো এটা কিন্তু তাদের ডিরেক্ট দেশপ্রেমকে প্রকাশ করে। তারা যে জাতিগতভাবে সামনে আগায় যাইতেছে, এই সুখে তারা আসলে পুলকিত হয়। আপনি বলতে পারেন দেশপ্রেমী হচ্ছে জাপানিদের বিকল্প ঈশ্বর। এছাড়া হারুকি মুরাকামির যে সঙ্গীত প্রীতি আছে, এটা তার বিভিন্ন গল্প উপন্যাসে আপনি তার প্রমাণ পাবেন। তার ক্যারেক্টারগুলো সারা বিশ্বের নামকরা মিউজিশিয়ানদের কোনো না কোনোভাবে ভক্ত দেখা যায়। সেখানে তাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু ওই সুখের দিনগুলোতেই হঠাৎ করে ওই বিড়াল বিষয়ক, ওই 3টা বিড়ালের ওই 70 বছর বয়স্ক মহিলাকে খেয়ে ফেলার ওই নিউজটা পড়ার পরেই বিড়াল বিষয়ক একটা স্মৃতি ওই ছেলের মাথায় এসে ভিড় করলো আর কি, যার ন্যারেশনে গল্পটা চলতেছে। এবং এই ঘটনা তাকে এত বেশি মানে আঘাত দেয় যে সে আর কখনোই কোনো বিড়াল পোষেনি। এই যে মায়া, এই যে মায়া থেকে বিচ্ছিন্ন হওয়ার যে একটা ভয়, এটা আসলে তাকে দারুণভাবে পেয়ে বসলো। এবং ইজুমি, মজার ব্যাপার হচ্ছে তার এই স্মৃতিচারণ ইজুমিকে দারুণভাবে আতঙ্কিত করে তুললো। মানে ওই বিড়াল ছানা স্মৃতি যে ওই ন্যারেটরের, ওই পুরুষ সঙ্গীর নিজের ছেলের স্মৃতি হিসেবে এখানে প্রতিকায়িত হচ্ছে বা তার মনে নাড়া দিচ্ছে, এটা ইজুমি আসলে অনুভব করতে পারলো। একটা পর্যায়ে ইজুমি নিজেই হচ্ছে সেই পুরুষ সঙ্গীকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি তোমার ছেলের কথা মনে পড়ে? এই প্রশ্ন শুনে পুরুষ সঙ্গীটা বেশ চমকে ওঠে। ইজুমি তার দিকে এমনভাবে তাকিয়েছিল তার বর্ণনায়, যেন ইজুমি আমার ভেতরটাও দেখে ফেলছিল। ওই যে একটা কথাই আছে না, ভালোবাসা একটা বিন্দুতে আসলে স্টে করে না, এটা আপস অ্যান্ড ডাউনস হয়। এবং মানুষের ঔরসজাত সন্তান, এইটা সেটা এই স্মৃতি কাতরতা বা এই সংযোগ, সে একটা মানুষ আসলে এই সংযোগ থেকে কখনোই পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারে না। তুমি আর তুমি নেই, তোমাকে বিড়ালেরা খেয়ে ফেলেছে। তুমি যখন ঘুমোচ্ছিলে একদল ক্ষুধার্ত বিড়াল তোমার ভেতরের তুমিকে খেয়ে ফেলেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে একটা হাড়ের কাঠামো, কঙ্কাল, তার ভেতরে তুমি নেই। ওরা ওদের মালিককে খেয়ে ফেলেছিল, একটা বদ্ধ অ্যাপার্টমেন্টে অসহায় বন্দি ক্ষুধার্ত কিছু বিড়াল। ওরা যেন এখন আমার শরীর নিয়ে কাটাকুটি খেলছে, আমার মাংসে দাঁত বসাচ্ছে, হৃদয়ে আঁচড় কাটছে, আমার রক্তে চুমুক দিচ্ছে। সব মিলিয়ে হারুকি মুরাকামির এই গল্পটা আসলে যে কাউকে স্পর্শ করতে বাধ্য। তার বর্ণনা শৈলী হচ্ছে খুবই দুর্দান্ত, যদিও বা আমরা মাত্র এটা বাংলা অনুবাদ পড়লাম, বাট মুরাকামি যে আমাদের বিশ্ব সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক, এটা নিয়ে দ্বিমতের কোনো সুযোগ নাই। এবং আমি হাইলি এনকারেজ করব আপনারা বইটা পড়ে দেখবেন। ধন্যবাদ।